বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। কিভাবে নিরপেক্ষ সরকার মানে সরকার নিরপেক্ষ আচরণ করবে, এই দাবি যদি বিএনপি তোলে তাতে সমস্যা কি দেখছেন ছাত্ররা বা যে ছাত্র প্রতিনিধিরা আছে সরকারে? যদি বিএনপি মহাসচিব বলেই থাকেন, নিরপেক্ষ সরকারের দাবি তুলেই থাকেন, এতে দোষের কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আমার পূর্ববর্তী যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করতে চাই, নীলোফার চৌধুরী মনি, ওনাকে জিজ্ঞেস করতে চাই যে সরকারের কোন ছাত্র প্রতিনিধি একসাথে সরকারও চালাচ্ছে, রাজনীতি করছে? আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলবো আপনাদের তিনজন ছাত্র প্রতিনিধি যারা আছে তারা কি সরকার চালাচ্ছে নাকি রাজনীতি? তারা সরকারের সাথেই আছে। সরকারের সাথে থাকলে কি সরকার চালানো হয় না? সরকারও চালাচ্ছে, রাজনীতিও করছে। রাজনীতিও করছে, তারা কি রাজনীতি করছে না? এই যে আমরা এখন শুনছি যে সার্জিস পদত্যাগ করেছে, সে এখন আপনি নতুন দলে জয়েন করবে, প্রেসিডেন্ট হবে অথবা সেক্রেটারি হবে। আপনি আগে এসেছেন, আপনি নিয়ম জানেন। নাঈম আবেদীন, এই অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আপনি যদি প্রশ্ন করতে চান আমাকে প্রশ্নটি দিতে হবে, আমি ওনার টেবিলে উত্থাপন করব, আপনি আপনার বক্তব্য করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি তাকে ট্রান্সফার করব। দেখুন, আমি ওনার কথা শুনলাম এবং মানে আমার খুব হাসি পাচ্ছে। উনি একটা কথা বললেন যে আমরা নাকি সব জায়গায় ছাত্ররা শুধু মিছিল করছে, ছাত্রদল নাকি মিছিল করতে গেলে বাধা দিচ্ছে বা ওনারা মিছিল করতে গেলে মিছিল করতে পারছে না, এবং ওনারা বলছেন যে ওনাদের নাকি মূল্যায়ন করা হচ্ছে না, এবং জাতীয় বিভিন্ন ইস্যুতে ওনাদেরকে 5-10 মিনিট এবং 15 মিনিট করে ডেকে ওনাদের সাথে কথা বলা হচ্ছে। তা আমার ওনাদের বিষয়ে আসলে কি বলবো, কি একটু ঘটনা আমার মনে পড়ছে, যখন এই যে আমাদের স্বাস্থ্যতে আপনার 11 জন না জানি 9 জন ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সেটা নিয়ে ড্যাব আর এনডিএফ এর ব্যাপক মারামারি। এনডিএফ এর নাকি বেশিরভাগ ডাক্তার পেয়েছে, ড্যাব ডাক্তার পায়নি। এই কারণে ওনারা যে গণস্বাস্থ্যের এই স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, সেখানে গিয়ে ড্যাবের এবং ছাত্রদল মিলে এনডিএফ এর ডাক্তারদের বেধড়ক মারামারি করে আসছে, এবং সেটা আমরা চাক্ষুষ সাক্ষী, আমরা সেখানে ছিলাম কোনো এক কাজে। তো পরে দেখলাম যে ওনাদের এই অবস্থা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি বড় বড় পজিশনে তাদের তদবির, তাদের রিকোয়েস্ট, তাদের সবকিছুই কিন্তু চলছে, এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়িত হয়েছে, এবং তারা সেখান থেকে কিন্তু সবকিছুই করছে। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশের যেই বর্তমানের যেই সরকারের যে কাঠামো, সেখানে আমাদের উপদেষ্টারা বাদে, অর্থাৎ আমাদের ছাত্র উপদেষ্টা বাদে বাকি উপদেষ্টাদের সাথে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের, ওনারা তো তাও বললেন যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় পেয়েছে। আমি গত 6 মাসে, আমি একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, গত 6 মাসে আমি মনে হয় না কোনো উপদেষ্টার সাথে 10 মিনিটও কথা বলার সুযোগ পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমি জানি না আসলে কতটুকু মূল্যায়ন আমরা পাচ্ছি অথবা ওনারা পাচ্ছেন, এই বৈষম্যটা উনি কোথায় দেখছেন। এবং মির্জা ফখরুল সাহেবের যেই কথা বা ওনাদের এখন যে কথার টোন, এতে আমি ওনাদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পাই। ওনারা খুব আতঙ্কিত যে এই ইউনূস সরকার বা এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো কিছুদিন থাকে, তাহলে হয়তো তাদের ভোট সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ভোট সব হচ্ছে কনভার্ট হয়ে যাবে নতুন কোনো রাজনৈতিক দল আসলে, এবং সেই আতঙ্কের জায়গা থেকেই তারা তড়িঘড়ি করছে নির্বাচন দেওয়ার জন্য। সেটাই একমাত্র তাদের ভয়ের জায়গা, এছাড়া কোনো আর কোনো আমি কোনো জায়গা দেখি না যেখানে। এটা কি আপনি কি মনে করছেন, কি ধারণা করছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা ভাবছেন যে সকল ভোট ছাত্রদের তরফে চলে যাবে, বিএনপির ভোট শূন্য হয়ে যাবে, এমন কোনো আশঙ্কা তারা করছেন বলে আপনারা ধারণা করছেন? দেখুন, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এটাই মনে করি যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপনি জানেন যে 30 থেকে 35% নতুন ভোটার এবারে, যারা কখনো তাদের জীবনে ভোটই দেয়নি, এবং এই তরুণ আমাদের 25 থেকে 35% ভোটার যাদের বয়স হচ্ছে আপনার 25 থেকে 30 এর আশেপাশে, এবং এই ভোটারদের সাইকোলজি বিএনপি আগে কখনো রিড করতে পারে নাই, না পেরেছে আওয়ামী লীগ, না পেরেছে কোনো অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এই নতুন যে ভোটার, একটা বিশাল অংশের ভোটার, এবং আপনি দেখেছেন এই আন্দোলনের পরে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেভাবে পলিটিক্যালি এঙ্গেজ হচ্ছি, এবং পলিটিক্স নিয়ে আমাদের যে কনসার্নের জায়গাটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আগে কখনোই ছিল না। আওয়ামী লীগ দীর্ঘদিন কিন্তু এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকে পলিটিক্স থেকে দূরে রাখতে চেয়েছে। তো এই যে একটা বিশাল ভোট ব্যাংক, যারা এখন রাজনীতি নিয়ে সচেতন এবং তারা জানে কাকে ভোট দিতে হবে, শুধুমাত্র প্রতীক দেখে ভোট দিবে না। তো আমি মনে করি এই ভোটের আশঙ্কাটাই তারা করছে। জি, এবং আপনারা আশা করছেন সেই ভোটটা আপনাদের দিকে যাবে। সরওয়ার তুষার, আপনি এখন যদি আমাকে শুনতে পান, খুব সহজ প্রশ্ন, নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত কি করে হয়, কেন এটা মনে করছেন? আপনাকে ধন্যবাদ, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি পাচ্ছি। প্রথম দিকে আমি আপনাদের কথা শুনতে পাইনি, পেলে আমার জন্য আরো ভালো হতো।
যেটা আপনি নাহিদ ইসলামের যে কথাটার কথা বলেছেন, দেখুন এখানে দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে বাংলাদেশে সর্বশেষ যে 1/11-এর আগে যে সরকারটা এসেছিল, মানে বিএনপি সরকারের পরে, সেই সরকারের কাজ ছিল একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় নেওয়া, কিন্তু তারা আমরা দেখতে পেয়েছিলাম যে অবৈধভাবে 2 বছর ক্ষমতায় ছিল। ফলে নিরপেক্ষ সরকারের নামে এটা যে আরেকটা অরাজনৈতিক কিংবা একটা বিরাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক প্রক্রিয়াকে নস্যাৎ করার এবং একটা লম্বা অবৈধ শাসনের দিকে যাবে না, সেরকম কোনো নিশ্চয়তা আমরা, মানে আমাদের সেই আশঙ্কা আছে যে এরকম ঘটনা ঘটতে পারে। সেই দিক থেকে নাহিদ ইসলামের কথাটা দেখা যেতে পারে। আর আরও একটা জিনিস হচ্ছে যে নাহিদ ইসলামের কথাটাকে আপনি একটা প্রতিক্রিয়া আকারেও দেখতে পারেন। গতকালকে থেকে যে নিরপেক্ষ সরকারের প্রসঙ্গটা হঠাৎ করে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুললেন, তারপর থেকে কিন্তু এই কনফিউশন এবং এই টেনশনটা, টানাপোড়েনটা তৈরি হয়েছে। উনি ব্যাখ্যা করবেন যে উনি হঠাৎ করে কেন, ওনার কাছে কি তথ্য আছে যে এই সরকার নিরপেক্ষ না, হঠাৎ করে উনাকে কেন বলতে হলো। বিবিসিতে সাক্ষাৎকারে আজকে উনি কয়েকটা সভা সমাবেশে একই কথা বলেছেন। আমরা তার মতো বর্ষিয়ান রাজনীতিবিদের কাছ থেকে যখন হঠাৎ করে এটা শুনি, তখন আমাদের তো একটু লাগে যে কেন হঠাৎ করে আবার নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে কেন। এতদিন কিন্তু, একটু আমি শেষ করব, এতদিন কিন্তু বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এই সরকারের কাছে। এখন হঠাৎ করে নিরপেক্ষ সরকারের কথা তুলছে, যেটা আমি মনে করি যে যখন কিনা একদিকে সংস্কার প্রস্তাবগুলো আসা শেষ করেছে, প্রায় শেষ, এবং এখন সংস্কার কোনগুলো কতটুকু সংস্কার হবে তার ভিত্তিতে একটা ঐক্যমত্য হবে, এবং তারপরে আমরা একটা নির্বাচনের রোডম্যাপও আমরা ইলেকশন কমিশনের বক্তব্যে আজকে পেয়েছি এই বছরের ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে। এইরকম একটা পরিস্থিতিতে যখন হঠাৎ করে একটা মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, তখন পাল্টা আশঙ্কা হিসেবে নাহিদ ইসলাম হয়তো এই মন্তব্যটা করেছেন বলে আমার ধারণা। জি সারোয়ার তুষার, সরাসরি আপনাকে একটা প্রশ্ন করে, আপনি হ্যাঁ অথবা না বললে আমাদের জন্য সুবিধা হয়। উপদেষ্টা, যে 3 জন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে 3 জন উপদেষ্টা সরকারে আছেন, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, আপনার কি মনে হয় তিনি কোনো প্রমাণ ছাড়া যে নাগরিক কমিটি নামে যে নতুন দল আপনারা, নাগরিক কমিটি থেকে আপনারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনারা যে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছেন, তাতে এই 3 উপদেষ্টার কোনো পেছন থেকে কোনো ধরনের সাপোর্ট বা ব্যাকআপ বা কোনো উপদেশ তারা দিচ্ছেন না, এমন কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? এটার উত্তর তো হ্যাঁ নাতে দেওয়া যাবে না। 2 লাইনে দেন। হ্যাঁ, 2 লাইনে হচ্ছে যে এটা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কোনো কংক্রিট তথ্য থাকে তিনি সেটা প্রকাশ করবেন। এমনিতে তো তারা, আপনি যেটা বলেছেন আমি একটু দ্বিমত করবো আপনার সাথে, যে আপনি বলেছেন যে তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে গেছে। আসলে তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গেছে, অর্থাৎ আমাদের ছাত্র জনতা পুরো যে শক্তি, তার যদি তারা না যেতেন ওই সরকারে, তাহলে এই সরকারের কোনো লেজিটিমেসি থাকতো না। এটা সেখান থেকে দেখাটা ভালো হবে। আর রাজনৈতিক দল একটা হবে, রাজনৈতিক দল কি বাংলাদেশে প্রথম? সরকারে থাকা অবস্থায় কি বাংলাদেশের আগে কখনো রাজনৈতিক দল হয় নাই? আওয়ামী লীগ কি বাকশাল গঠন করে নাই? কিংবা বিএনপির জন্ম উদ্ভব কীভাবে সেটা কি আমরা জানি না? তো পরে তো বিএনপি পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশের জনগণের, এবং জনগণের পরীক্ষা তারা পাশ করেছে, তারা 2 বার ক্ষমতায় এসেছে জনগণের ভোটে। এখন একটা রাজনৈতিক দল হয় না এখন পর্যন্ত। তার আগেই এই ধরনের যখন তর্কগুলো আমরা করি বা এই ধরনের মন্তব্য করে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে ভণ্ডুল করার যে চেষ্টা, সেটা কিন্তু ভালো না।